হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা রেকটাম অ্যানাল ক্যানালের ডিজ এর উপর কিছু কোশ্চেন এবং আমরা আসলে ভাইবার টপিক নিয়ে আলাপ করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে ভাইবার টপিক গুলো আলাপ করতে গিয়ে আমাদের আরো কিছু প্রাসঙ্গিক বিষয় চলে আসে যেগুলো আমাদেরকে বলতে হয়। সো আমাদের আজকে যে কোশ্চেনটা সামনে আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ পার রেক্টাল এক্সামিনেশন, what are the indications of digital rectal examination and what are the positions of digital rectal examination. এখানে যদি আমরা বলি যে পার রেক্টাল এক্সামিনেশন বলতে আমরা কি বুঝি, পার রেক্টাল এক্সামিনেশন বলতে আমরা বুঝি যে কিছু কিছু পেরিয়ানাল কন্ডিশন এবং হচ্ছে ডিজিজ অফ দ্য অ্যানাল ক্যানেল এবং রেকটাম, এইগুলোকে ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে আসলে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। যেমন হচ্ছে visual inspection of the rectum, the perineum, visual inspection of the digital rectal examination, তারপর হচ্ছে প্রক্টোস্কোপি এবং সিগময়েডোস্কোপি। এই চারটা স্টেপের সমন্বয়ে হয় হচ্ছে পার রেক্টাল এক্সামিনেশন। তাহলে রেকটাম এবং অ্যানাল ক্যানেলের ডিজিজ গুলোকে ডায়াগনোসিস করার জন্য যে এক্সামিনেশন গুলো করা হয় সেগুলোই হচ্ছে পার রেক্টাল এক্সামিনেশন, এবং সেগুলোর মধ্যে থাকে হচ্ছে এক্সামিনেশন অফ দ্য পেরিনিয়াম, দেন হচ্ছে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, দেন হচ্ছে প্রক্টোস্কোপি এন্ড লাস্ট সিগময়েডোস্কোপি। পেরিনিয়াম এক্সামিন করে কি পাই বা ভিজুয়াল ইন্সপেকশন করে কি বুঝতে পারি? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্কিন এবং হচ্ছে এখানে থার্ড ডিগ্রি অথবা হচ্ছে প্রোলাপস ফোর্থ ডিগ্রি হেমোরয়েড অথবা থার্ড ডিগ্রি হেমোরয়েড আমরা ডায়াগনোসিস করতে পারি। রেকটাল প্রোলাপস যেটা হচ্ছে মিউকোসাল প্রোলাপস অথবা হচ্ছে ফুল থিকনেস প্রোলাপস, সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। দেন পেরিয়ানাল ডিসচার্জিং সাইনাস, যেগুলো সাইনাস অথবা ফিস্টুলা যে কোনোটাই হতে পারে, সেরকম ডিজিজ গুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। পেরিয়ানাল ফিস্টুলা অথবা ফিস্টুলা ইন অ্যানো, এটা মোস্ট কমনলি হচ্ছে ফিস্টুলা ইন অ্যানো এবং রেয়ারলি হচ্ছে সাইনাস হতে পারে। অলমোস্ট অল ডিসচার্জিং সাইনাস আর ফিস্টুলা বেসিক্যালি। তাহলে ফিস্টুলা ইন অ্যানো আমরা ডায়াগনোসিস করতে পারি এরকম এলিভেটেড একটা এরিয়া যেখানে গ্রানুলেশন টিস্যু থাকে এবং দেখা যায় যে প্রেস করলে পরে কিছু পাস অথবা সেরোস্যাঙ্গুইনাস ডিসচার্জ আমরা পাই, এরকম ওপেনিং থাকে। এগুলো দেখে বুঝতে পারি যে এগুলো হচ্ছে ফিস্টুলা ইন অ্যানো অথবা পেরিয়ানাল ডিসচার্জিং সাইনাস। তারপর হচ্ছে পেরিয়ানাল রিজিয়নের অ্যাবসেস আমরা ডায়াগনোসিস করতে পারি। অ্যাবসেস এরকম একটা ইনডিউরেটেড এরিয়া থাকবে, ইনফ্লামড এরিয়া, এলিভেটেড এরিয়া, যে এরিয়াটা আসলে কালার চেঞ্জ থাকে, রেডেন্ট থাকে, শাইনি থাকে এবং অনেক সময় হচ্ছে পাস পয়েন্ট থাকে, একটু হোয়াইটিশ অথবা ক্রিম কালারের পাস পয়েন্ট থাকে। এগুলো দেখে আমরা আসলে ডায়াগনোসিস করতে পারি যে এটা হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস। এরকম অ্যাবসেস থাকতে পারে যেটা আমরা শুধু দেখেই ডায়াগনোসিস করতে পারি। এবং এই
কন্ডিশনটা খুব পেইনফুল হয় এবং এই পেইনফুল কন্ডিশনে আমরা পরবর্তী স্টেপ যেটা রেকটাল এক্সামিনেশনের সেটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এটা কিন্তু আমরা করতে চাই না বা করতে পারি না এবং এটা কন্ট্রাইন্ডিকেশন। তাহলে এরকম পেরিয়ানাল সেটা আমরা শুধু দেখেই ডায়াগনোসিস করতে পারি। আরেকটা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি সেটা হচ্ছে অ্যানাল ফিশার। ফিশার মিন্স হচ্ছে অ্যানোডার্ম, যেটা হচ্ছে স্কিন অ্যানাল ক্যানেলের সেই, এবং সেখানে দেখা যায় যে লাল একটা স্ট্রেকের মতো থাকে এবং একটা গ্যাপ থাকে। এবং একিউট অ্যানাল ফিশারে আসলে কোনো বাড়তি স্কিন থাকে না, কিন্তু ক্রনিক যখন হয়, অনেকদিন ধরে হয়, তখন একটা বাড়তি স্কিন থাকে যেটাকে বলা হয় হচ্ছে সেন্টিনেল স্কিন ট্যাগ। এটাও খুব পেইনফুল একটা কন্ডিশন এবং এই পেইনফুল কন্ডিশনটা আমরা ডায়াগনোসিস করতে পারি শুধুমাত্র বাইরে থেকে দেখেই। এই পেইনফুল কন্ডিশনের পরবর্তী যে স্টেপ ছিল সেটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, সেটা আমরা করি না, কারণ ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এই দুইটা কন্ডিশনে, যেমন পেরিয়ানাল অ্যাবসেস এবং অ্যানাল ফিশার, একিউট অ্যানাল ফিশার, এই দুটো কন্ডিশনে খুবই পেইনফুল হয় এবং এই জন্য করা হয় না। এবং অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন এই ধরনের কেসে হচ্ছে যদি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন অথবা হচ্ছে প্রক্টোস্কোপি করতেই হয়, তবে অবশ্যই এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া দিয়ে তারপর হচ্ছে আমাদেরকে ফার্দার প্রসিড করতে হবে। তো যেটা হচ্ছে বাইরে থেকে দেখেই আমরা ডায়াগনোসিস করতে পারি। এটা গেল আমাদের ভিজুয়াল ইন্সপেকশন। এরপরে স্টেপ যেটা আসে সেটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, যেটাকে আমরা ডিআরই বলে থাকি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। কি কি কারণে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি? আমরা সাধারণত পেরিয়ানাল এবং অ্যানাল অথবা রেকটাল প্যাথোলজি যেগুলো, সেগুলো আইডেন্টিফাই করার জন্য, সেগুলো ডায়াগনোসিস করার জন্য ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি। এবং সেই ডিজিজ গুলো যে সিমটম গুলো তৈরি করে, যে ধরনের সিমটম দিয়ে থাকে, সেই সিমটম গুলো থাকলে পরে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ইউজুয়ালি করে থাকি। সাধারণত দেখা যায় যে রেকটাল ব্লিডিং যদি হয়, বা রেকটাল ব্লিডিং এটা হতে পারে হচ্ছে হিমোরয়েডের ক্ষেত্রে হতে পারে, কার্সিনোমা রেকটামের ক্ষেত্রে হতে পারে। হিমোরয়েড এবং কার্সিনোমা রেকটাম এই দুইটা কেসেই সবচেয়ে বেশি হয়ে থাকে রেকটাল ব্লিডিং। সেক্ষেত্রে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে থাকি ওই হিমোরয়েড এবং কার্সিনোমা রেকটাম এগুলো ডায়াগনোসিস করার জন্য। অনেক সময় হচ্ছে রেকটাল ইচিং হয়, রেকটাল ইচিং অথবা হচ্ছে প্রুরিটাস অ্যানাই, মানে অ্যানাল ক্যানেলের মধ্যে ইচিং হয়। সেটা হয় হচ্ছে হাইপারট্রফি অ্যানাল পেপিলা এর কারণে, অথবা হচ্ছে অনেক সময় কিছু ওয়ার্ম যেগুলো থাকে, যেমন হচ্ছে এন্টেরোবায়াস ভার্মিকুলারিস, এগুলো ওই জায়গাতে ইচিং তৈরি করে। সো এটা এক্সক্লুড করার জন্য অথবা হচ্ছে হাইপারট্রফি অ্যানাল পেপিলা এগুলো ডায়াগনোসিস করার জন্য আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি। রেকটাল পেইন হয় অনেক সময়, যে পেইনটা প্রক্টালজিয়া ফিউগাস নামে পরিচিত। সেটাও অনেক সময় হচ্ছে কিছু কিছু আলসার থাকে, যে আলসার গুলো অ্যানোরেক্টাল জাংশনে হয়ে থাকে, অথবা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস থাকে। এগুলো ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে হবে। মিউকাস পাস করে কিছু কিছু ডিজিজ, যেমন হচ্ছে যদি পলিপ থাকে, কিছু কিছু পলিপ অথবা হচ্ছে কার্সিনোমা রেকটাম, এই ধরনের ডিজিজ গুলো বা এই ধরনের কন্ডিশন গুলো দেখা যায় যে মিউকাস পাস করে, সেটা আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে বুঝতে পারি। চেঞ্জ অফ বায়োল হ্যাবিট, বায়োল হ্যাবিট যদি চেঞ্জ হয়, আইদার অল্টার্ড
কনস্টিপেশন ফলোড বাই ডায়রিয়া, ডায়রিয়া ফলোড বাই কনস্টিপেশন, এরকম যদি হয়, অথবা হচ্ছে আগে সে রেগুলার বাউল হ্যাবিটে ছিল কিন্তু ধীরে ধীরে তার কনস্টিপেশন ডেভেলপ করতেছে অথবা ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে, এরকম যদি হয় তখনও কিন্তু আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে দেখি যে আসলে রেক্টামে কোনো গ্রোথ আছে কিনা। ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনে আসলে খুব বেশি দূর পর্যন্ত অ্যাপ্রোচ করা যায় না। দেখা যায় যে লোয়ার 1/3 এবং মিডিল 1/3, লোয়ার এবং মিডিল 1/3 এই পর্যন্ত আমরা রিচ করতে পারি, এবং সবার ফিঙ্গারের এক্সটেনশনও একই রকম হয় না, ফিঙ্গারের লেন্থও একই রকম হয় না। এই জন্য দেখা যায় যে লোয়ার রেকটাম অথবা মিডিল রেকটাম এই জায়গাগুলোর প্যাথোলজি যদি থাকে তাহলে আমরা রিচ করতে পারি। দেখা যায় যে 8 সেন্টিমিটার পর্যন্ত ইউজুয়ালি রিচ করা পসিবল হয়, কিন্তু রেকটাম আমরা জানি আসলে 15 সেন্টিমিটার লেন্থ। কিন্তু আপার রেকটামের যে প্যাথোলজি, এই প্যাথোলজি গুলো খুব ভালো করে বোঝার কোনো উপায় নেই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনে। সেক্ষেত্রে হচ্ছে প্রক্টোস্কোপি অথবা সিগময়েডোস্কোপি এটা ইন্ডিকেটেড। তাহলে এরকম বাউল হ্যাবিট চেঞ্জ হলে পরে, টিনেসমাস হলে পরে, কার্সিনোমা রেকটাম যেটা আলসার ও প্রলিফারেটিভ গ্রোথ আকারে, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ আকারে রেকটামের মধ্যে থাকে, সেক্ষেত্রে এরকম একটা টিনেসমাসের মতো সিমটম পাওয়া যায়। তখন কিন্তু আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে বুঝতে পারি। রেক্টাল প্রোলাপস যেটা আমরা দেখলাম আগে ছবিতে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। পেরিয়ানাল ডিসচার্জিং সাইনাস, এটা বাইরে থেকে দেখে বোঝা যায় ডিসচার্জিং সাইনাস, কিন্তু ওই ট্র্যাকটাকে আইডেন্টিফাই করার জন্য, ট্র্যাকটাকে লোকেট করার জন্য এবং ইন্টারনাল ওপেনিংটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করতে হবে। অ্যানাল ইনকন্টিনেন্স আরেকটা কমন কন্ডিশন, এবং সেখানে আমরা অ্যানাল টোনটা বুঝতে পারি যে অ্যানাল টোনটা এখানে বেশি নাকি কম। অনেক সময় কনস্টিপেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, সেখানে অনেক সময় অ্যানাল টোনটা বেশি থাকে, সেটা আমরা বুঝতে পারি। তার মানে হচ্ছে অ্যানাল টোনটা এখানে আমরা বুঝতে পারি। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম থাকে পেশেন্টের, এবং সেই পেশেন্টগুলো সাধারণত দেখা যায় যে বিইপি অথবা হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট এই ধরনের প্যাথোলজির হয়। বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট অথবা হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট, এই সিমটম গুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, এলইউটিএস। সেই ক্ষেত্রে আমরা ডিআরই করলে পরে প্রোস্টেটের সাইজ, সারফেস, তারপর হচ্ছে সালকাস, এগুলো সব বুঝতে পারি, এবং আমরা কার্সিনোমা প্রোস্টেট এবং বিইপি ডায়াগনোসিস করতে পারি ক্লিনিক্যালি ডিআরই করে। অনেক সময় হচ্ছে ডিপ সিটেড পেলভিক পেইন থাকে, সেটার কারণ অনেক সময় হচ্ছে পিআইডি হয় অথবা পেলভিক অ্যাবসেস হয়, সেটা কিন্তু ডিআরই করলে পরে রেক্টোভেসিক্যাল পাউসে যদি কোনো কালেকশন থাকে সেটা বোঝা যায় ডিআরই করে। আবার কার্সিনোমা স্টোমাকের জন্য যে পেলভিক ডিপোজিশন হয় সেটাও কিন্তু বোঝা যায়, গ্লামার শেলফ এখানে পাই আমরা, অথবা হচ্ছে বালজিং পাই রেক্টাল ওয়ালে, অ্যান্টিরিয়র রেক্টাল ওয়ালে বালজিং পাই, যেটা হয় হচ্ছে পেলভিক অ্যাবসেসের জন্য। অনেক সময় হচ্ছে পেলভিক যে লাম্প গুলো থাকে, যেগুলো বাইম্যানুয়ালি এক্সামিনেশন করা হয়, একটা হাত থাকে হচ্ছে পেটের মধ্যে, ওইটাকে প্রেস করা হয় এবং পারেক্টালি ফিঙ্গার দিয়ে ফিল করা হয় যে আসলে সেই লাম্পটা কোথাকার, এরকম বাই ম্যানুয়াল এক্সামিনেশন করে বোঝা যায়। এরকম পেলভিক লাম্প ইউজুয়ালি ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে জেনাইটো ইউরিনারি যে অর্গানগুলো আছে ফিমেল পেশেন্টের, সেই অর্গানগুলোর থেকে যখন অ্যারাইজ করে তখন কিন্তু এরকম বাই ম্যানুয়াল এক্সামিনেশন করে খুব ভালো বোঝা যায়। এরকম কতগুলো ইন্ডিকেশন আসলে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনের জন্য আছে। কিন্তু ইন্ডিকেশন গুলো যেমন সহজ আমরা বুঝতে পারি, কন্ট্রা ইন্ডিকেশন আমাদেরকে অ্যাবসলিউটলি মনে রাখতে হবে যে আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করব না। দুইটা আমরা আগেই বলছি
যে পেরিয়ানাল অ্যাবসেস এবং ইকুইটানাল ফিশার এগুলো খুবই পেইনফুল হয় এবং এই কন্ডিশনগুলোতে এক্সামিনেশন আমরা কোনোভাবেই করতে পারবো না। অনেক সময় হচ্ছে টক্সিক মেগাকোলন হয় এবং অনেক সময় হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস। এই দুইটা কন্ডিশনেও আসলে ইনফ্ল্যামেটরি কন্ডিশন, যে কন্ডিশনগুলোতে রেকটাল ওয়ালটা খুব ফ্রায়াবল থাকে এবং ভার্নারেবল থাকে টু পারফোরেশন, তখন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে গেলে পারফোরেশনের সম্ভাবনা থাকে, ইনজুরির সম্ভাবনা থাকে। এই জন্য টক্সিক মেগাকোলন এবং হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস এই দুইটা কন্ডিশনে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি না। কিন্তু আমাদেরকে কমনলি মনে রাখতে হবে হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস এবং একিউট অ্যানাল ফিশার, এই দুইটা কন্ডিশন তারা খুব ফ্রিকুয়েন্টলি এই দুইটা কন্ডিশনই জানতে চায়। তো এই দুইটা কন্ডিশন ভুল হলে চলবে না। এখন হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা রেকটাল এক্সামিনেশন আমরা কি কি পজিশনে করে থাকি। আমরা সবচেয়ে বেশি যে পজিশনে করি সেটা হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন অথবা সিমস পজিশন, লেফট ল্যাটারাল অথবা সিমস পজিশন। আরেকটা সুইটেবল পজিশন সেটা হচ্ছে নি এলবো পজিশন, নি এলবো পজিশন অথবা নি চেস্ট পজিশন, নি এলবো অথবা নি চেস্ট পজিশন। এটার একটা অপারেশন থিয়েটারের মধ্যে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি সেটা হচ্ছে লিথোটমি পজিশনে, লিথোটমি পজিশন, এই পজিশনটা হচ্ছে লিথোটমি পজিশন। আর অনেক সময় হচ্ছে পেশেন্টকে মুভ করানো পসিবল হয় না, পেশেন্ট তখন যেভাবে শুয়ে থাকে সুপাইন পজিশনে জাস্ট হিপ এন্ড নি ফ্লেক্স করেই ডিয়ারি করা প্রয়োজন হয় এবং সেটা হচ্ছে ডোরসাল পজিশন। এরকম পজিশনে আমরা ডিয়ারি করে থাকি। এরকম চারটা পজিশন, তাহলে সিমস পজিশন হচ্ছে সবচেয়ে কমন, দেন হচ্ছে নি এলবো পজিশন অথবা নি চেস্ট পজিশন, দেন হচ্ছে লিথোটমি পজিশন অপারেশন থিয়েটারে করি, আর একটা হচ্ছে ডোরসাল পজিশন। স্যাররা কমনলি জিজ্ঞাসা করে আসলে লিথোটমি ওই সিমস পজিশনের পেশেন্টের পজিশনটা কেমন থাকে। এটা যদি আমরা বলি আসলে দুইটা ভাবেই পেশেন্ট থাকতে পারে। এক্ষেত্রে আমরা এখানে যদি ছবি দেখি, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে বোথ হিপ জয়েন্ট এন্ড নি জয়েন্ট 90 ডিগ্রি ফ্লেক্স থাকবে। এখানে দেখা যাচ্ছে যে লোয়ার লেফট লেগ যেটা, লেফট লোয়ার লিম যেটা, সেটা মোর অর লেস স্ট্রেট, কিছুটা ফ্লেক্সড, হিপ কিছুটা ফ্লেক্সড এন্ড নি কিছুটা ফ্লেক্সড। কিন্তু রাইট লোয়ার লিম যেমন রাইট থাই এবং রাইট লেগ, এটা দুইটাই হচ্ছে ফ্লেক্সড। যেমন হচ্ছে হিপ জয়েন্টটা মোর দেন 90 ডিগ্রি ফ্লেক্সড এবং নি জয়েন্টটাও 90 ডিগ্রি ফ্লেক্সড। তাহলে এটা অনেকে প্রিফার করে, আবার অনেকে প্রিফার করে হচ্ছে বোথ হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট দুইটাই হচ্ছে হাইপার ফ্লেক্সড থাকবে, তার মানে হচ্ছে মোর দেন 90 ডিগ্রি ফ্লেক্সড থাকবে। এই দুইটাই আসলে প্রিফার করা হয়। এবং বাটকটা থাকবে হচ্ছে এট দ্য এজ অফ দ্য কাউচ, মানে হচ্ছে পেশেন্টটা এঙ্গুলেটেড হয়ে থাকবে, মাথাটা সামনের দিকেই থাকবে কিন্তু বাটক থাকবে হচ্ছে এট দ্য এজ অফ দ্য কাউচ। এটা জিজ্ঞাসা করে স্যার পরীক্ষাতে, এই জন্য হচ্ছে পজিশনটা সম্বন্ধে একটু ডিসক্রাইব করা। এরপর ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে কিভাবে করা হয়। প্রথমত হচ্ছে অ্যানাল ক্যানেলের মধ্যে প্রথম ফিঙ্গারটাকে ইন্ট্রোডিউস করতে হয় না, প্রথমে হচ্ছে জাস্ট ফার্মলি প্রেস করতে হয় গ্লোভড ফিঙ্গার, জেলি ইয়ে করে মিক্স করে জেলি এখানে মেসেজ করা হয়, দেন হচ্ছে পাল্প দিয়ে অ্যানাল ক্যানেলের ওখানে মেসেজ করতে হয়, দেন হচ্ছে ফিঙ্গারটাকে আস্তে আস্তে করে ফ্লেক্স করতে হয়। স্ট্রেট ফিঙ্গার ইন্ট্রোডিউস করা হয় না, এখানে হচ্ছে পাল্প দিয়ে মেসেজ করতে হয়, দেন হচ্ছে আস্তে আস্তে করে পাল্প দিয়ে প্রেস করে ফিঙ্গারটাকে ফ্লেক্স করে দেন হচ্ছে ফিঙ্গার ইন্ট্রোডিউস করতে হয়।
তাহলে প্রথমে এখানে দেখা যাচ্ছে যে পালক দিয়ে মেসেজ করা এবং ইনসার্ট দ্য টিপ অফ দ্য গ্লোভড ইন্ডেক্স ফিঙ্গার ইনটু দ্য অ্যানাস, এটা ফ্লেক্স করে ইন্ট্রোডিউস করা হয়। দেন হচ্ছে কার্ভেচার, সেক্রামের কার্ভেচার বরাবর ফিঙ্গারটাকে ইন্ট্রোডিউস করা হয়। সেক্রামের কার্ভেচার রেকটামটা এখানে কিন্তু অ্যান্টিরিয়রলি কনকেভ, আবার একবারে লোয়ার থার্ডে এসে অ্যানোরেক্টাল জাংশনে সেটা হচ্ছে অ্যান্টিরিয়রলি কনভেক্স। সো প্রথমত হচ্ছে আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, দেন স্ট্রেট, দেন হচ্ছে আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস ফিঙ্গারটাকে ইন্ট্রোডিউস করতে হবে। দেন পিছনের দিকটা দেখার পরে দুইটা সাইড ওয়াল দেখতে হয় এবং অ্যান্টিরিয়রলি ফিল করতে হয়। মেল পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টিরিয়রলি এখানে ব্লাডার উপরের দিকে থাকে এবং নিচের দিকে থাকে হচ্ছে প্রোস্টেট। আর ফিমেল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিরিয়রলি সার্ভিক্স এখানে ফিল করা যায় এবং পোস্টেরিয়র ভ্যাজানাল ওয়াল এখানে ফিল করা যায়। তাহলে ল্যাটারাল এবং অ্যান্টিরিয়র ওয়াল এই দুইটা জায়গায় ফিল করতে হয়। আর একটু উপরের দিকে ফিল করলে পরে পাউস অফ ডগলাস এখানে ফিল করা যেতে পারে। এখানে অনেক সময় কালেকশন থাকে অথবা হচ্ছে ব্লামার শেলফ থাকে এখানে কার্সিনোমা স্টোমাকের জন্য। এখানে সেলগুলো, ম্যালিগন্যান্ট সেলগুলো ট্রান্সপেরিটোনিয়ালি স্প্রেড করে এন্টাররেক্টাল ওয়ালে এখানে ডিপোজিটেড হয়। এগুলো মোটামুটি স্টেপ। এরপর যদি আমরা প্র্যাকটিক্যালি আসি, প্র্যাকটিক্যালি আমরা আসলে গ্লাভস আমাদেরকে নিতে হবে। দেন হচ্ছে লুব্রিক্যান্ট এখানে অবশ্যই নিতে হবে, যেটার সাথে লোকাল অ্যানেস্থেটিক আসলে মিক্স করা থাকে লুব্রিক্যান্টের সাথে, সেটা হচ্ছে লিডোকেইন, এটাকে আমরা লুব্রিক্যান্ট জেলি বলে থাকি। লুব্রিক্যান্ট এবং অ্যানেস্থেটিকের মিক্সে একটা জেলি। দেন হচ্ছে গ্লাভস, দেন হচ্ছে গজ। প্রথমত গ্লাভসটা পরতে হয় এবং ভিজুয়াল ইন্সপেকশন করতে হয় পেরিয়ানাল রিজিয়নটা। দেন হচ্ছে ফিঙ্গারের মধ্যে লুব্রিক্যান্ট জেলি নিতে হয়। জেলি নিয়ে পরবর্তীতে হচ্ছে অ্যানেল ক্যানেলের এখানে ফার্মলি আসলে প্লেস করতে হয় এবং ম্যাসেজ করতে হয় ফিঙ্গার দিয়ে। এবং পেশেন্টকে আসলে বলতে হয় যে আপনি রিল্যাক্স থাকবেন এবং লম্বা লম্বা শ্বাস নেবেন, ডিপ ব্রেথ। ডিপ ব্রেথ নিলে পরে দেখা যায় যে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয় এবং পেশেন্ট পেইন ফিল করে না অথবা অস্বস্তি ফিল করে না। আদারওয়াইজ পেশেন্ট যদি কনসার্ন থাকে তখন কিন্তু সে ইনভলান্টারিলি এখানে অ্যানাসটাকে দেখা যায় যে এখানে স্কুইজ করে রাখে এবং সে পেইন ফিল করে। তখন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এটা মনে করা হয় যে এটা একটা প্রাইভেট পার্ট এক্সামিনেশন এবং এটা অবশ্যই অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট কনসেন্ট নিয়ে করতে হবে। স্ক্রিনিং অবশ্যই মেনটেন করতে হবে প্রাইভেসি মেনটেন করার জন্য। আর যদি ফিমেল পেশেন্ট থাকে অবশ্যই একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। তাহলে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করার আগে কনসেন্ট নিতে হবে। কনসেন্ট নিয়ে তারপর হচ্ছে প্রাইভেসি মেনটেন করতে হবে। দেন হচ্ছে এক্সপোজার বা পজিশন মেনটেন করে একজন ফিমেল পেশেন্ট হলে পরে ফিমেল অ্যাটেন্ডেন্ট নিয়ে এক্সামিনেশন করতে হবে। সো এখানে আমরা পেশেন্টকে আসলে কাউন্সেলিং করি যে আপনি ব্যথা পাবেন না এবং আপনি লম্বা শ্বাস নেবেন এবং রিল্যাক্সড থাকবেন। দেন হচ্ছে ফিঙ্গারটাকে ভালো করে মেসেজ করার পরে ফিঙ্গারটাকে ইন্ট্রোডিউস করা হয়। ফিঙ্গারটাকে ইন্ট্রোডিউস করার পরে পোস্টেরিয়রলি এবং ল্যাটারালি, দুই পাশে ল্যাটারালি ফিল করা হয়। দেন হচ্ছে অ্যান্টিরিয়রলি ফিল করা হয়। দেন গজের কাজটা হচ্ছে ফিঙ্গারটা যখন বের করা হয় তখন এখানে যে জেলি অথবা যদি কোনো ব্লাড অথবা হচ্ছে ফিক্যাল ম্যাটার এখানে সয়েলিং হয় সেটাকে মুছে দিতে হয়। এটা হচ্ছে কাজ। এখন এই ডিজিটাল রেকটাল এক্সামিনেশন আসলে কি কি দেখা যেতে পারে এখানে। এখানে অ্যানাল স্ফিংক্টারকে অ্যাসেস করা যায়।
এখানে অ্যানাল স্ফিংক্টারের আসলে ইন্টিগ্রিটিটা কেমন, রেস্টিং টোনটা কেমন, এবং হচ্ছে স্কুইজ করলে পরে টোনটা কেমন হয়। এই 3 ধরনের, যেমন হচ্ছে অ্যানাল স্ফিংক্টারের যে মাসেলগুলো আছে সেগুলোর ইন্টিগ্রিটি, অ্যানাটমিক্যাল ইন্টিগ্রিটি দেখা হয় এখানে, রেস্টিং টোন কেমন থাকে এবং স্কুইজ করলে পরে টোনটা কেমন হয়, মানে সে গ্রিপ করতে পারে কিনা স্ফিংক্টার দিয়ে, এগুলো দেখা হয়। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় রেক্টোসিল থাকে, রেক্টোসিলের সাথে অনেক সময় হচ্ছে সিস্টোসিলও থাকে। তো রেক্টোসিল এখানে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনে খুব ভালো বোঝা যায়। এটা দেখা যায় যে এন্টেরিয়র ওয়ালে রেকটামটা হার্নিয়েটেড হয়ে আছে। আচ্ছা, এন্টেরিয়র রেকটামের এন্টেরিয়র ওয়ালটা ভ্যাজাইনার মধ্যে হার্নিয়েটেড হয়ে যায়, এটা হচ্ছে রেক্টোসিল। অনেক সময় হচ্ছে টিউমার, তারপর পলিপ, এটা লোয়ার এবং মিডিল থার্ড অফ দ্য রেকটামে, যেটা আমরা আগেই বলছিলাম যে টিআরই করে লোয়ার এবং মিডিল থার্ড পর্যন্ত দেখা যায়, সেটা এখানে বোঝা যায় টিউমার এবং পলিপ। আর হচ্ছে রিমুভ করার পরে ফিঙ্গারকে অবশ্যই দেখতে হবে যে আসলে ফিঙ্গারের মধ্যে কি লেগে আছে, মিউকাস নাকি পাস নাকি ব্লাড নাকি ফ্রেশ ফিক্যাল ম্যাটার। মিউকাস এক ধরনের জিনিস ইন্ডিকেট করে, পাস একরকম ইন্ডিকেট করে, এবং ব্লাড কিন্তু অন্যরকম ইন্ডিকেট করে। তাহলে ফিঙ্গারটা বাইরে বের করার পরে ফিঙ্গারকে ভালো করে ইন্সপেক্ট করতে হবে যে এখানে মিউকাস আছে নাকি পাস আছে নাকি ব্লাড আছে। যখন নোট করা হয় তখন কিন্তু নর্মাল এবং অ্যাবনর্মাল প্রত্যেকটা পয়েন্ট এখানে নোট করতে হবে। শুধুমাত্র হচ্ছে অ্যাবনর্মাল জিনিসগুলো নোট করে রাখলাম সেগুলো কিন্তু হয় না। দেখা যায় যে প্রত্যেকটা পয়েন্ট, যেমন ইন্সপেকশনে কতগুলো পয়েন্ট থাকে, তারপর হচ্ছে ডিআরই কতগুলো পয়েন্ট থাকে, ভিতরে আমরা কি কি ফিল করার কথা ছিল সেগুলো ফিল করতে পারলাম কিনা, করলে পরে সেগুলো নর্মাল নাকি অ্যাবনর্মাল সেগুলো এখানে মেনশন করতে হয়। ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের ক্ষেত্রে ইন্ট্রালুমিনাল পয়েন্টগুলো মেনশন করতে হয়, যেমন ইন্ট্রালুমিনাল কোনো ব্লাড আছে নাকি পাস আছে। তারপর হচ্ছে ইন্ট্রামিউরাল, ওয়ালের মধ্যে আমরা আসলে কোনো প্যাথোলজি পাচ্ছি কিনা, যেমন হচ্ছে টিউমার পাচ্ছি কিনা, অথবা হচ্ছে গ্রানিউলার এরিয়া বা স্ট্রাকচার এগুলো আছে কিনা। আর হচ্ছে এক্সট্রামিউরাল, এক্সট্রামিউরাল মিনস হচ্ছে রেকটাল ওয়ালের বাইরে, যেমন হচ্ছে এখানে প্রোস্টেট মেল পেশেন্টের ক্ষেত্রে, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে সার্ভিক্স অথবা ইউট্রাইন ফাইব্রয়েড, অথবা হচ্ছে রেক্টোভেসিক্যাল পাউচ অথবা রেক্টো ইউটেরাইন পাউচ, এই পাউচগুলোতে কিছু আছে কিনা সেগুলো এক্সট্রা মিউরাল পয়েন্ট হিসেবে আমরা এখানে মেনশন করি। আর যদি ইন্টারমিউরাল কোনো গ্রোথ পাওয়া যায়, যেমন হচ্ছে একটা আলসার পেলাম, অথবা একটা পলিপ পেলাম, অথবা একটা টিউমার পেলাম যেটা কার্সিনোমা রেকটাম হতে পারে, সেগুলো কি মানে ফিল করে দেখতে হয় যে সেগুলো কি মোবাইল কিনা, মানে হচ্ছে রেকটাল মিউকোজা থেকে সেগুলো ফ্রি কিনা, তারপর হচ্ছে টিথার্ড কিনা, রেকটাল মিউকোজা এবং মাসেল ওয়ালের সাথে টিথার্ড কিনা, আর হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে ফিক্সড কিনা। তাহলে মোবাইল হবে তখনই যখন শুধুমাত্র মিউকোজা থেকে উঠবে, মাসেল থেকে উঠবে না, মাসেলের সাথে ফিক্সড হবে না। মিউকোজা থেকে উঠে যখন মাসেলের সাথে ফিক্সড হবে না, তখন কিন্তু এই লেশনগুলো হবে হচ্ছে মোবাইল। যদি সেটা মাসেলের সাথে টিদার্ড হয়, মাসেলের সাথে লেগে থাকে, তাহলে সেগুলো হবে হচ্ছে টিদার্ড, কিছুটা মোবাইল হবে কিন্তু ফুললি মোবাইল হবে না। আর যদি কোনোভাবেই মানে মুভ করানো সম্ভব না হয়, তখন সেটা হবে ফিক্সড, এবং সেটা দেখা যায় যে সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে ফিক্সড হয়ে থাকে, সারাউন্ডিং স্ট্রাকচারকেও ইনভলভ করে, সেটা হবে হচ্ছে ফিক্সড। এরপর আসে হচ্ছে প্রক্টোস্কোপি। প্রক্টো মিন্স হচ্ছে রেকটাম, আর প্রক্টোস্কোপি মানে হচ্ছে
দেখা, তাহলে রেকটামকে দেখাই হচ্ছে প্রক্টোস্কোপি। এটার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে প্রক্টোস্কোপ। এখানে আসলে অ্যানাসকেও দেখা হয়, অ্যানোরেক্টাল জাংশন এবং লোয়ার রেকটাম, এই এরিয়াগুলো দেখা যায়। সাধারণত দেখা যায় যে আপ টু 15 সেন্টিমিটার পর্যন্ত প্রক্টোস্কোপি দিয়ে অ্যাপ্রোচ করা যায়। তবে প্রক্টোস্কোপের লেন্থের আসলে ভেরিয়েশন থাকে, এই জন্য সবসময় যে ফুল অফ দ্য রেকটামকে ইন্সপেক্ট করা যায় সেটা হয় না। সো এটাতে অ্যানাস মানে অ্যানোস্কোপি তো হয়ই, তারপর হচ্ছে অ্যানোরেক্টাল জাংশনকে ইন্সপেক্ট করা যায় এবং লোয়ার মিডিল রেকটামকে অবভিয়াসলি দেখা যায়। এখানে একটা লুব্রিকেটেড প্রক্টোস্কোপ মানে ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে আসলে যেগুলো নিয়েছিলাম সেগুলো তো লাগবেই, সাথে হচ্ছে একটা প্রক্টোস্কোপ লাগবে। আগের মতোই হচ্ছে একটা লুব্রিকেটেড প্রক্টোস্কোপ, যেটা আমরা জেসোকেইন, দ্যাট মিন্স হচ্ছে লিগনোকেইন জেলি মিক্স করে এখানে লুব্রিকেটেড করা হয় এবং এটা অ্যানাস দিয়ে ইনসার্ট করা হয় এবং দেখা হয় হচ্ছে লোয়ার রেকটাম এবং অ্যানাল ক্যানালে। এখান থেকে বায়োপসিও নেওয়া যায়, যদি কোনো সাসপিশিয়াস লেশন থাকে, আলসারেটেড এরিয়া থাকে, সেখান থেকে কিন্তু বায়োপসিও নেওয়া পসিবল হয়। প্রক্টোস্কোপি সবচেয়ে ভালো ডায়াগনোসিস করতে পারে হচ্ছে হিমোরয়েডকে, কারণ হিমোরয়েড কিন্তু ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে অত ভালো ফিল করা যায় না যদি না সেটা প্রোলাপসড হয় অথবা থার্ড ডিগ্রি হয়। সেটার ক্ষেত্রে হচ্ছে আসলে প্রক্টোস্কোপিটা ইম্পর্টেন্ট, কারণ প্রক্টোস্কোপিতে এখানে খুব সুন্দরভাবে দেখা যায় হিমোরয়েডের কুশনগুলো। তো এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে প্রক্টোস্কোপ। এটা পরীক্ষাতে অনেকবার এসেছে ওসপিতে, এখান থেকে অনেক কোশ্চেন থাকে। সো ডিআরই অথবা রেকটাল এক্সামিনেশন অথবা প্রক্টোস্কোপিক এক্সামিনেশন এগুলো নিয়ে খুব ভালো করে জানতে হবে, কারণ এটা পরীক্ষাতে আসে এবং স্যাররাও এখানে জিজ্ঞাসা করে পরীক্ষার সময়। তাহলে এটা একটা ইনস্ট্রুমেন্ট যেটার দুইটা পার্ট থাকে এবং এই দুইটা পার্ট মিলিয়েই হয় হচ্ছে প্রক্টোস্কোপ। এর দুইটা পার্ট হচ্ছে বাইরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে শীট, এবং ভিতরে যেটা থাকে এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা হচ্ছে অবটুরেটর। তাহলে শীট এবং অবটুরেটর, প্রক্টোস্কোপির সময় অবটুরেটরকে শীতের ভিতর দিয়ে ইন্ট্রোডিউস করে সামনে এই যে ব্লান্ট একটা এরিয়া তৈরি করা হয়, স্মুথ এবং ব্লান্ট এরিয়া, এখানে লুব্রিকেট করে তারপর এটাকে ইন্ট্রোডিউস করা হয় অ্যানাল ক্যানেলের ভিতর দিয়ে রেকটাম। যদি অবটুরেটরটা না থাকলো তখন কিন্তু শুধু সামনে একটা হলো এবং শার্প এরিয়া তৈরি হতো, তখন কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য ব্লান্ট এন্ডেড একটা অবটুরেটরকে সামনে ভিতরে ইন্ট্রোডিউস করে এটাকে সামনে রিচ করা হয় এবং এটার গাইডেন্সে শীতটাকে ইন্ট্রোডিউস করা হয়। তো কোন কোন প্রক্টোস্কোপ আবার আগেটা ছিল হচ্ছে মেটালিক প্রক্টোস্কোপ, কোন কোন প্রক্টোস্কোপ হচ্ছে ডিসপোজেবল এবং এটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে। ডিসপোজেবল এবং ট্রান্সপারেন্ট হলে পরে যেটা সুবিধা হয়, এই ট্রান্সপারেন্ট শীতের চারপাশ দিয়ে খুব ভালোভাবে ওয়ালটাকে দেখা যায় যে ওয়ালের মধ্যে কোনো প্যাথোলজি আছে কিনা এই ট্রান্সপারেন্ট শীতের ভিতর দিয়ে। এখানে নীল রঙের দেখা যাচ্ছে যদিও, কিন্তু এটা অবটুরেটরের কালারটা হচ্ছে ব্লু কালার, কিন্তু অবটুরেটরটা উইথড্র করে ফেললে দেখা যাবে যে বাইরের যে শীত সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো এটা একটু বেটার ভিউ দিতে পারে। পার্টের কথা বলছিলাম আমরা, এটা হচ্ছে হ্যান্ডেল এবং এটা হচ্ছে শীত এবং এটা হচ্ছে অবটুরেটর। অবটুরেটরের সামনের দিকটা থাকে আসলে ব্লান্ট এবং স্মুথ, এবং দুইটা মিলিয়ে যে প্রক্টোস্কোপ হয় সেটাই আসলে ইন্ট্রোডিউস করতে হয়। শুধু শীত ইন্ট্রোডিউস করতে গেলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে প্রক্টোস্কোপিক এক্সামিনেশন। এখানে অবটুরেটরটা বাইরে
বের করে নিয়ে আসা হয়েছে এবং এখানে ভিতরে সুন্দর করে বোঝা যাচ্ছে যে আসলে রেকটাল মিউকোজাটা কেমন, সেটা বালজিং অফ রেকটাল মিউকোজা এখানে দেখা যাচ্ছে। এখানে শীতটা আছে এবং সেই শীতের ভিতর দিয়ে একটা ফোরসেপ, পাঞ্চ ফোরসেপ অথবা বায়োপসি ফোরসেপ ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এই যদি সাসপিশিয়াস কোনো লেশন থাকে সেখান থেকে এটা দিয়ে বায়োপসি নেওয়া পসিবল হয়। ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে এই বায়োপসিটা আসলে করা সম্ভব হয় না, কিন্তু প্রক্টোস্কোপি অথবা সিগময়েডোস্কোপিতে এই বায়োপসিটা নেওয়া সম্ভব হয়। ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে শুধুমাত্র ফিল করতে পারে, কিন্তু বায়োপসি নেওয়া পসিবল হয় হচ্ছে এরকম ডিরেক্ট ভিশনে প্রক্টোস্কোপির মাধ্যমে অথবা হচ্ছে সিগময়েডোস্কোপির মাধ্যমে। সো নেক্সট স্টেপ হচ্ছে সিগময়েডোস্কোপি। পুরো রেকটামকে আমরা এখানে দেখতে পারি এবং দেখা যায় যে আপ টু 60 সেন্টিমিটার পর্যন্ত সিগময়েডোস্কোপ দিয়ে দেখা যায়। এবং এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে রিজিড, স্ট্রেইট, মেটালিক। এটা স্ট্রেটলি ইন্ট্রোডিউস করা হয় এবং প্রথম দিকে এটা প্রচলনটা বেশি ছিল, কারণ হচ্ছে তখনও এরকম ফাইবার অপটিক অথবা হচ্ছে ফ্লেক্সিবল প্রক্টোস্কোপ, সিগময়েডোস্কোপ অথবা এন্ডোস্কোপ এগুলো ইনভেন্ট করা সম্ভব হয় নাই। ফাইবার অপটিক কেবল যেগুলো সেগুলো ইনভেন্ট করা সম্ভব হয় না। এই জন্য হচ্ছে প্রথম দিকে রিজিড সিগময়েডোস্কোপটা বেশি ব্যবহার করা হতো, আর এখনকার সময়ে হচ্ছে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপ অথবা কোলোনোস্কোপ অথবা এন্ডোস্কোপ এগুলো ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি করা হচ্ছে। সো এটাই ছিল আসলে পারেক্টাল এক্সামিনেশনের বিভিন্ন স্টেপ, এগুলো নিয়ে কথা বলা। সেগুলো নিয়ে কোনো প্রশ্ন যদি আসে তাহলে আশা করা যায় তোমরা আনসার করতে পারবে। পেরিয়ানাল অন্যান্য ডিজিজ গুলো নিয়ে আমরা আসলে এর আগে কথা বলেছি, তো সেগুলো নিয়ে আমরা এখন আর কথা বলবো না। আমাদের একটা টপিক বাদ ছিল পেরিয়ানাল কন্ডিশনে, সেটা হচ্ছে রেকটাল প্রোলাপস। রেকটাল প্রোলাপস নিয়ে এখানে আমরা একটু কথা বলবো। রেকটাল প্রোলাপস নিয়ে যে যেরকম কোশ্চেন হতে পারে, যেমন হোয়াট ইজ রেকটাল প্রোলাপস, এটা কি ধরনের হতে পারে, হোয়াট আর দ্য টাইপস and what are the surgical or medical management of rectal prolapse. Rectal prolapse এর এই কোশ্চেন গুলো হতে পারে, জিজ্ঞাসা করা হতে পারে। রেকটাল প্রোলাপস আসলে অ্যানাস এর ভিতর দিয়ে রেকটাল মিউকোজা অথবা ফুল থিকনেস রেকটাম দুইটা যে কোনোটা যদি বের হয়ে আসে সেটাই হচ্ছে রেকটাল প্রোলাপস। যখন শুধুমাত্র মিউকোজা বের হয়ে আসে, মিউকোজা সাবমিউকোজা, তখন বলা হচ্ছে মিউকোজাল প্রোলাপস। আর যখন ফুল থিকনেস যেমন মিউকোজা, সাবমিউকোজা এবং আলটিমেটলি হচ্ছে মাসেল সাথে হচ্ছে একটা পেরিটোনিয়াল স্যাক সহ বের হয়ে আসে, তখন সেটাকে বলা হচ্ছে ফুল থিকনেস প্রোলাপস। তাহলে মিউকোজাল প্রোলাপস অথবা পার্শিয়াল প্রোলাপস যেটা, সেটাতে আমরা দেখতে পাই যে মাসেল লেয়ারটা কিন্তু ঠিকই জায়গা মতো থেকে যাচ্ছে এবং মিউকোজা সাবমিউকোজা বাইরে বের হয়ে আসছে, প্রোটিউটেড হচ্ছে। আর ফুল থিকনেস প্রোলাপসে মাসেল লেয়ার সহ বের হয়ে আসছে, এটা অনেকটা ইন্টারসেপশনের মতো, মানে উপর থেকে রেকটামটা নিচের দিকে অ্যানাল ক্যানেলের ভিতরে ঢুকে যাচ্ছে সেটা। তাহলে মিউকোজাল প্রোলাপস এটা সাধারণত মিউকোজা এবং সাবমিউকোজা বের হয়ে আসে, দেখা যায় যে 1 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত এটা লেন্থে হয়ে থাকে। যখন পালপেট করা হয় থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে, তখন দেখা যায় যে এটা ডাবল লেয়ারের হয় এবং এটার থিকনেসটা কম থাকে। শুধুমাত্র মিউকোজা এবং সাবমিউকোজা থাকে বলে এটার থিকনেসটা কম থাকে, কিন্তু লেয়ারটা হচ্ছে ডাবল হয়, দুইটা লেয়ারের হয়। পার্শিয়াল প্রোলাপসটার লেন্থ সাধারণত আসলে 5 সেন্টিমিটারের যেতে কম হয়, আর কমপ্লিট হলে পরে সেটার লেন্থটা
5 সেন্টিমিটার, 4 to 5 সেন্টিমিটার যেতে বেশি হয়। পার্শিয়াল প্রলাপসটা বেশি কমন, আর কমপ্লিট যেটা বা ফুল থিকনেস সেটা একটু লেস কমন। এখানে আমরা দেখতে পাই যে এখানে শুধুমাত্র মিউকোজাটা, লাল মিউকোজাটা বের হয়ে আসছে, মিউকোজা, এখানে মিউকোজাল প্রলাপস। আর এখানে হচ্ছে হোল অফ দ্য রেকটাম, ফুল থিকনেস রেকটামটা বাইরে বের হয়ে আসছে। মিউকোজাল প্রলাপসটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। ইনফ্যান্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্যাক্রাল যে কার্ভেচার সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি হয় না বলে স্যাক্রাল কার্ভেচারটা স্ট্রেট থাকে এবং রেকটামটাও ওইরকম ভাবে স্ট্রেট থাকে, তখন এই প্রলাপসটা তাদের ক্ষেত্রে এই জন্য বেশি হয়, মিউকোজাল প্রলাপসটা, স্যাক্রাল কার্ভেচারটা আন্ডার ডেভেলপ থাকার কারণে। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে যখন ডায়রিয়া হয় এবং হঠাৎ করে তাদের ওয়েট লস যদি হয়ে যায়, তখন এরকম মিউকোজাল প্রলাপস হয়। বারবার ডায়রিয়া হওয়ার পরে দেখা যায় যে মিউকোজাল প্রলাপস হয়, অথবা সাডেন ওয়েট লস যদি হয়, তখন কিন্তু ইস্কিওরেক্টাল ফোসার যে ফ্যাট, সেই ফ্যাটটা লস হয়, এবং সেই ফ্যাটটা লস হওয়ার কারণে ওখানে যে সাপোর্টিং ফাইবার গুলো ছিল, সাপোর্টিং যে ফাসাল লেয়ারটা ছিল, সেই ফাসাল লেয়ারটা উইক হয়ে যায় এবং সেক্ষেত্রে হচ্ছে মিউকোজাল প্রলাপস হতে পারে। অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এখানে 3rd ডিগ্রি হিমোরয়েড অ্যাসোসিয়েটেড থাকে এবং মিউকো হিমোরয়েডাল প্রলাপস বলে, যে স্কিন তো থাকেই, সাথে হচ্ছে মিউকাস, মিউকোজা এবং হিমোরয়েড। তাহলে মিউকোজা এবং হিমোরয়েড একেবারে চারপাশে গোল হয়ে বের হয়ে আসে, এই জন্য হিমোরয়েড অ্যাসোসিয়েটেড থাকলে পরে এটাকে মিউকো হিমোরয়েডাল প্রলাপস বলা হচ্ছে। অ্যাডাল্টের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কমন। অনেক সময় ফিমেল পেশেন্টের হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারির সময় পেরিনিয়ামে টিয়ার হয় এবং তখন দেখা যায় যে পেরিনিয়ামটা উইক থাকে, ওখানে যে মাসেল লেয়ার গুলো থাকে, সেই মাসেল লেয়ার গুলো যে একটা স্ট্রেংথ দিত রেক্টাল প্রলাপসের এগেইনস্টে বা মিউকোজাল প্রলাপসের এগেইনস্টে, সেটা এখানে থাকে না। এই জন্য ফিমেল পেশেন্টের ক্ষেত্রে পেরিনিয়াল টিয়ারের পরে এটা বেশি হয়। আর মেল পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় বিইপির পরে তাদেরকে বেশি পরিমাণ স্ট্রেইন করতে হয় মিক্সচারেশনের জন্য, তখন এই রেক্টাল বা মিউকোজাল প্রলাপসটা তাদের ক্ষেত্রে বেশি হয়। পিইপি থাকলে পরে, ইউরেথ্রাল অবস্ট্রাকশন যখন থাকে সেক্ষেত্রে, অথবা অনেক সময় হচ্ছে ইয়াং পেশেন্টেরও তাদের কিন্তু স্ট্রিকচার ইউরেথ্রা হতে পারে। তো স্ট্রিকচার ইউরেথ্রার সময়ও স্ট্রেইনিং করতে হয়, এবং স্ট্রেইনিং হলে পরে আসলে পেরিনিয়াম মানে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়ার ফলে তখন কিন্তু এই মিউকোজাল প্রলাপসটার পসিবিলিটি বাড়ে। আর একেবারে বয়স্ক যারা আছে, ওল্ড এজে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফুল থিকনেস রেক্টাল প্রলাপসটা অনেক সময়ই হচ্ছে স্ফিংক্টার যেগুলো আছে, অ্যানাল স্ফিংক্টার, সেই অ্যানাল স্ফিংক্টার উইকনেসের জন্য বেশি হয়। উইক অ্যানাল স্ফিংক্টারের কারণে ফুল থিকনেস রেক্টামই নিচের দিকে বের হয়ে আসে। আসলে বাচ্চাদের ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বাচ্চাদের ক্ষেত্রে খুব রেয়ারলি সার্জারি করা হয়। তো ডিজিটাল রিপজিশনিং মায়েদের শিখিয়ে দিতে হয় যে কিভাবে আসলে এই বাচ্চাদের মিউকোসা যদি প্রলাপসড থাকে তখন কিভাবে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে রিপজিশন করতে হবে। এটা মায়েরা আসলে অভ্যস্ত এবং তারা শিখে যায়। এটা আস্তে আস্তে করে কিন্তু কমে আসে। বাচ্চা যখন হেলদি হয়, ওয়েট গেইন করে, অথবা হচ্ছে প্রিডিসপোজিং যে ডায়রিয়া অথবা অন্যান্য সমস্যা, সেগুলো যখন সাবসাইড করে যায়, তখন কিন্তু এর সম্ভাবনাটা কমে আসে। অনেক সময় যাদের ক্ষেত্রে আসলে রিকারেন্ট হতে থাকে এবং 6 সপ্তাহের বেশি এরকম পারসিস্ট করে মিউকোজাল প্রলাপস, তাদের ক্ষেত্রে সাবমিউকোজাল ইনজেকশন দেওয়া লাগতে পারে, অথবা হচ্ছে বেন্ডিং করা লাগতে পারে। ইনজেকশন যেটা দেওয়া হয় সেটা সাধারণত দেখা যায় যে 5% ফেনল ইন অ্যালমন্ড অয়েল। তাহলে ফেনল দিলে পরে মিউকোজা যেটা
ওখানে উইক ছিল অথবা মিউকোজা যেটা হচ্ছে লুজ ছিল সেটা কিন্তু রেকটাল ওয়ালের সাথে অ্যাডহেরেন্ট হয়ে যায়, তখন ওই মিউকোজাটা বাইরে বের হয়ে আসতে পারে না। এই জন্য 5% ফেনল ইন অ্যালমন্ড অয়েল এটা সাবমিউকোজালি ইনজেক্ট করা হয়। আবার অনেক সময় রাবার ব্যান্ড লাইগেশন করা হয়, রাবার ব্যান্ড দিয়ে লাইগেট করা হয় যে প্রোটিউটেড মিউকোজাটা, সেই মিউকোজাটাকে রাবার ব্যান্ড দিয়ে লাইগেট করা হয় জেনারেল অ্যানেস্থেসিয়ার আন্ডারে। অ্যাডাল্টের ক্ষেত্রেও আসলে এই রাবার ব্যান্ড লাইগেশন অথবা হচ্ছে সাবমিউকোজাল ইনজেকশন এটা করা যেতে পারে, কিন্তু বড়দের ক্ষেত্রে যে অংশটুকু প্রোলাপস হয়ে আসলো মিউকোজার সেই অংশটুকুই এক্সারসাইজ করা হয় এবং সেটা এন্ডোস্কোপিক্যালি অথবা পারেক্টালি আসলে ওই স্টেপলার দিয়ে এক্সারসাইজ করা যেতে পারে, যেটার নাম হচ্ছে স্টার, STAR ডাবল আর আর কি। এটা হচ্ছে এন্ডোস্কোপিক্যালি মিনস হচ্ছে এখানে স্টেপলার দিয়ে যে রিডান্ডেন্ট মিউকোজা থাকে ওই মিউকোজাটাকে অ্যান্টিরিয়রলি এবং পোস্টেরিয়রলি দুই দিকেই এক্সারসাইজ করা হয়। এটা করলে পরে তখন আর রিডান্ডেন্ট মিউকোজা থাকে না, তখন আর বাইরে বের হয়ে আসে না। আর অনেক সময় ডিলার্মস অপারেশনে সার্কামফারেন্সিয়াল মিউকোজাটা ধরে ধরে কেটে দেওয়া হয় এবং ওখানে আবার স্টিচিং করা হয়, এটা আমরা পরে দেখেছি। তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে প্রোলাপস মিউকোজাতে তখন সার্জারি এটা হচ্ছে বেস্ট অপশন। এরপর হচ্ছে কমপ্লিট থিকনেস প্রোলাপস, এটাকে বলা হয় হচ্ছে আসলে প্রসিডেন্সিয়া অথবা হচ্ছে কমপ্লিট বা ফুল থিকনেস রেক্টাল প্রোলাপস। এটা মিউকোজাল ভ্যারাইটির চেয়ে লেস কমন। এখানে প্রোটিউশনটা হোল অফ দ্য রেক্টাল ওয়ালকে নিয়ে আসে নিচের দিকে। এটা হয় হচ্ছে পেলভিক ফ্লোর উইকনেসের জন্য অথবা ক্রনিক স্ট্রেনিং এর জন্য। ফিমেলদের ক্ষেত্রে পেলভিক ফ্লোর উইক থাকে এবং মেলদের ক্ষেত্রে হচ্ছে ক্রনিক স্ট্রেনিং এটা বেশি থাকে। এটা শুরু হয় হচ্ছে ইন্টারসাসেপশন হিসেবে। ইন্টারসাসেপশন মানে হচ্ছে রেকটামের মধ্যে রেকটাম ঢুকে যায় বা সিগময়েড কোলন ঢুকে যায়, তারপর হচ্ছে এটা আলটিমেটলি অ্যানাস দিয়ে বাইরে বের হয়ে আসে। সাধারণত দেখা যায় যে অ্যান্টিরিয়র ওয়ালে এটা শুরু হয়, কারণ অ্যান্টিরিয়র ওয়ালে যে সাপোর্টিং টিস্যুগুলো আছে এই সাপোর্টিং টিস্যুগুলো ফিমেলদের ক্ষেত্রে বিশেষ করে এটা উইক থাকে এবং অ্যান্টিরিয়র ওয়াল দিয়েই শুরু হয়। এখানে পালপেট করলে দেখা যায় যে এটার থিকনেসটা অনেক বেশি এবং এটা ডাবল লেয়ারের হয় এবং হোল অফ দ্য রেক্টাল ওয়াল এটা এখানে ফিল করা যায়। আর যখনই এই রেক্টাল প্রোলাপস এটা 5 সেন্টিমিটারের চেয়ে বড় হয় তখন কিন্তু অ্যান্টিরিয়রলি এটা একটা স্যাক বা পাউচ অফ পেরিটোনিয়াম এটা নিয়ে আসে এবং পাউচ অফ পেরিটোনিয়াম থাকে এবং সেটার মধ্যে দেখা যায় যে অনেক সময়ই স্মল ইন্টেস্টাইন, ওমেন্টাম এবং অনেক সময় হচ্ছে এটার মধ্যে ব্লাডারও থাকে। তখন এই অপারেশনটা একটু কেয়ারফুলি করতে হয়, না হলে কিন্তু ওই অর্গানগুলো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আর ইনভেরিয়েবলি এই ধরনের পেশেন্টের অ্যানাল টোনটা খুব উইক থাকে এবং উইক অ্যানাল টোনের কারণে এই ধরনের প্রোলাপস গুলো বেশি হয়। অনেক সময় হচ্ছে বাচ্চাদের যেমন হচ্ছে ম্যালনিউট্রিশনের কারণে অথবা হচ্ছে ওয়েট লসের কারণে মিউকোজাল প্রোলাপস হতো। মিউকোজাল প্রোলাপস কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ওই ম্যালনিউট্রিশনের কারণে এখানে কমপ্লিট প্রোলাপসের পসিবিলিটিও থাকে। ফিমেলদের এখানে বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যায় যে 6 টাইমস মোর অফেন দেন মেন, মানে ফিমেলরা কিন্তু সবচেয়ে 6 গুণ বেশি এখানে এই ডিজিজ দিয়ে এফেক্টেড হতে পারে এবং তাদের ক্ষেত্রে অনেক সময় পেলভিক অর্গান প্রোলাপসও থাকে অ্যাসোসিয়েটেড। এবং 50% পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে অ্যানাল ইনকন্টিনেন্স থাকে বড়দের ক্ষেত্রে, কারণ হচ্ছে
অ্যানাল মাসেল যেগুলো ছিল, অ্যানাল স্ফিংক্টারিক মাসেল, সেই মাসেলগুলোর টোন কমে যাওয়ার কারণে। আর যখন রেকটামটা অনেকক্ষণ ধরে বাইরে থাকে তখন কিন্তু এটা আলসারেটেড হতে পারে, এটার সাথে ব্লিডিং হতে পারে আলসার থেকে, ইনকন্টিনেন্স তো হয়ই, এবং ইনকারসিরেশন অথবা স্ট্রাঙ্গুলেশন অফ দ্য রেকটাম হতে পারে। অনেকক্ষণ ধরে বাইরে থাকার ফলে এটা ইডিমেটাস হয়ে যায় ভেনাস রিটার্নটা ইম্পেয়ারমেন্টের কারণে। ইডিমেটাস হয়ে এর মধ্যে প্রেশারটা বাড়ে এবং প্রেশার বেড়ে এখানে আর্টেরিয়াল ফিলিংটা ইম্পেয়ার্ড হয় এবং আলটিমেটলি স্ট্রাঙ্গুলেশন হয়ে যায়। এবং যখন দুইটা লেয়ার অনেকক্ষণ একসাথে লেগে থাকে তখন কিন্তু সেটাকে ভিতরে পুশ ব্যাক করাটা ডিফিকাল্ট হয়। আলটিমেটলি ট্রিটমেন্টের কথা যদি বলি, ট্রিটমেন্ট ফুল থিকনেস প্রোলাপস অথবা কমপ্লিট রেক্টাল প্রোলাপস, এটা অনেক সময় ম্যানুয়াল রিপোজিশন করা হয়, ভিতরে পসিবল হয়, কিন্তু ম্যানুয়াল রিপোজিশন করার পরেও দেখা যায় যে এটা আবার বাইরে বের হয়ে আসে। সো এটা রিকারেন্সটা প্রিভেন্ট করার জন্য সার্জারি প্রয়োজন হয়। সার্জারি আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে ভিতর থেকে যেহেতু বের হয়ে আসছে সেটাকে ভিতরে ধরে রাখা, মানে হচ্ছে রেকটামের আপার থার্ডকে তার জায়গা মতো ধরে রাখা যাতে সে নিচের দিকে নামতে না পারে। আরেকটা হচ্ছে যে অংশটুকু বের হয়ে আসছে সেই অংশটুকুকে কেটে বাদ দিয়ে দেওয়া, দুইটাই হতে পারে। তো অপারেশন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আসলে পেরিনিয়াম দিয়ে ল্যাপারোটমি না করে, আর একটা হচ্ছে ল্যাপারোটমি অথবা ল্যাপারোস্কোপি, মানে পেরিটোনাল ক্যাভিটির ভিতর দিয়ে অ্যাপ্রোচ করে। অ্যাবডোমিনাল অপারেশন যেগুলো আছে সেগুলো ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে পসিবল, এবং ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ করলে পরে পেশেন্টের মরবিডিটি কমে। আর অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে দেখা যায় যে রেক্টোপেক্সি বলে, অ্যাবডোমিনাল রেক্টোপেক্সি মানে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে গিয়ে রেকটামকে মোবিলাইজ করে দেন হচ্ছে রেকটামকে পোস্টেরিয়রলি এবং অ্যান্টেরিয়রলি দুই দিকেই ফিক্স করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে রেক্টোপেক্সি, মানে ফিক্স করা। এটা ল্যাপারোস্কোপিক্যালি অথবা হচ্ছে ওপেন, এই দুই ভাবেই করা যায়, এবং এটাতে রিকারেন্স রেটটা অনেক কম। কিন্তু পেশেন্ট যখন অনেক বয়স্ক হয়, কারণ বয়স্কদের ক্ষেত্রে এটার সম্ভাবনাটা বেশি থাকে, তখন হচ্ছে পেরিনিয়াল অপারেশন গুলো সেফার, কারণ হচ্ছে এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয় না, তখন রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়, এবং একটা মেজর ল্যাপারোটমি সেটা কিন্তু অ্যাভয়েড করা যায় পেরিনিয়াল অ্যাপ্রোচে। কিন্তু অ্যাবডোমিনাল অ্যাপ্রোচটা আবার একটু রিস্কি, কারণ হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে যখন রেকটামকে মোবিলাইজ করা হয় তখন প্রিসেক্টাল যে নার্ভ প্লেক্সাস, অটোনমিক নার্ভ প্লেক্সাস থাকে, সেগুলো কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই ইনজুরি হলে পরে সেক্সুয়াল ডিসফাংশন হয় মেল পেশেন্টের, ইয়াং মেল পেশেন্টের। এই জন্য ইয়াং পেশেন্টের ক্ষেত্রে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচটা আবার প্রিফার করা হয় না। তো পেরিনিয়াল অ্যাপ্রোচে একেবারে সবচেয়ে সহজ যেটা, বা ইন্ডিয়ানরা আসলে এটা প্রিফার করে, সেটা হচ্ছে থিয়ার্স অপারেশন। এটা এখন বলা হয় হচ্ছে অবসোলেট, কিন্তু অনেক সময় টেম্পোরারি একটা ওয়ে হিসেবে করা হয়। থিয়ার্সটা হচ্ছে যেহেতু অ্যানাল ক্যানেলটা ওয়াইড অথবা হচ্ছে অ্যানাল ক্যানেলের স্ফিংক্টার গুলো হচ্ছে উইক, এই জন্য এখানে একটা সুতা দিয়ে এটাকে ইউজুয়ালি 2 ফিঙ্গার ওয়াইড রাখা হয়, বাকিটা হচ্ছে টাইটেন করা হয়। এখানে সাবকিউটেনিয়াসলি একটা সুতা ভিতর দিয়ে পাস করা হয় এবং সার্কামফারেন্সিয়ালি সেটা পাস করে, এবং এটার ভিতর দিয়ে শুধুমাত্র দুইটা আঙ্গুল ইন্ট্রোডিউস করা যায়, এইটুকু ডায়ামিটারের থাকে। এবং এটাতে যেটা হয় যে রেকটামটা বাইরের দিকে বের হয়ে আসতে পারে না, কিন্তু এটাতে সমস্যা যেটা হয় এখানে কনস্টিপেশন ডেভেলপ করতে পারে পেশেন্টের, এবং এই যে সাবমিউকোজাল অ্যাবসেস ডেভেলপ করতে পারে একটা ফরেন বডি থাকার কারণে। সাবমিউকোজাল অ্যাবসেস থাকতে পারে এবং হচ্ছে কনস্টিপেশন, এটা একটা কমন প্রবলেম। এই জন্য এই অপারেশনটা আসলে অবসোলেট হয়ে গেছে এখন, কিন্তু আমাদের দেশগুলোতে, মানে ডেভেলপিং আমাদের দেশ ইন্ডিয়াতে এগুলো এখনো করা হয়।
পেরিনিয়াল একটা ভালো অপারেশন হচ্ছে ডেলর্মস অপারেশন। যে অংশটুকু বাইরে বের হয়ে আসছে সেই অংশটুকুর মিউকোজাটাকে স্ট্রিপ করা হয়। মিউকোজা সাবমিউকোজাটা তুলে ফেলা হয় মানে মাসেল ওয়াল থেকে, তুলে মিউকোজাটাকে এক্সারসাইজ করা হয়। দেন হচ্ছে মাসেল লেয়ার যেটা ছিল, মাসেলটাকে প্লাইকেট করা হয়, সুতা দিয়ে সেলাই করে করে এটাকে ছোট করা হয়, এবং আলটিমেটলি হচ্ছে উপরে মিউকোজা এবং নিচে মিউকোজা এই দুটাকে সুতা দিয়ে সেলাই করা হয়। এটা হচ্ছে ডেলর্মস অপারেশন। পেরিনিয়াল অপারেশন আর একটা হচ্ছে ওয়ালটেমিয়ার্স অপারেশন। এই ওয়ালটেমিয়ার্স অপারেশনে যেটা করা হয়, যতটুকু অংশ বের হয়ে আসছে ততটুকু অংশকে এক্সারসাইজ করা হয়। প্রথমে মিউকোজা, সাবমিউকোজা, তারপর হচ্ছে মাসেল। এই যে এইখানে কাটা হলো, দেন হচ্ছে ভিতরে আরেকটা লেয়ার থাকে যেটা হচ্ছে রেকটাম, অনেক সময় সিগময়েড কোলনও আসে এখানে, সেটা হচ্ছে মেজেন্টিক। দুইটা কেটে তারপর দুইটাকে আবার স্টিচিং করা হয়। এটা হচ্ছে ওয়ালটেমিয়ার্স। আর একটা সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচ। অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে এখানে আমরা দেখতে পাই যে রেক্টোপেক্সি, অনেক সময় এটা শুধুমাত্র সুচার দিয়ে করা হয়, মানে হচ্ছে রেকটামকে সেক্টামের সাথে ফিক্স করে দেওয়া হয় সুচার ম্যাটেরিয়াল দিয়ে। এটা একটা। আর একটা হচ্ছে দুইটার মাঝখানে, রেকটাম এবং সেক্টাম এই দুইটার মাঝখানে ডিসেক্ট করে এখানে একটা মেশ প্লেস করা হয়, মেশ, প্রোলিন মেশ। তো এই মেশ গুলোর আসলে অনেক কমপ্লিকেশন হয়, সো এই মেশ অনেকেই অ্যাভয়েড করতে চায়, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হয়। তাহলে সুচার রেক্টোপেক্সি অথবা মেশ রেক্টোপেক্সি, পোস্টেরিয়র অথবা অ্যান্টেরিয়র দুই অ্যাপ্রোচেই অনেক সময় করা হয়। তাহলে এটা হচ্ছে অ্যাবডোমিনাল রেক্টোপেক্সি। সামারাইজ যদি করি আসলে রেক্টাল প্রোলাপস নিয়ে, তাহলে বলতে পারি যে এটা মিউকোজাল এবং ফুল থিকনেস দুইটাই হতে পারে। যদি ফুল থিকনেস হয় তখন হচ্ছে হোল অফ দ্য রেকটাম মাসেল ওয়াল সহ ইনক্লুডেড হয়। এটা শুরু হয় হচ্ছে রেক্টাল ইন্টারসাসেপশন হিসেবে, মানে রেকটামের ভিতর দিয়ে নিচে নেমে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে মিউকোজালটা বেশি কমন হয়, আর অ্যাডাল্টের ক্ষেত্রে ফুল থিকনেস, এটার সাথে অনেক সময় হচ্ছে অ্যানাল ইনকন্টিনেন্সটা অ্যাসোসিয়েটেড হয়। সার্জারি ফুল থিকনেসের জন্য বেশি প্রয়োজন হয়, আর পেরিনিয়াল অ্যাপ্রোচ অথবা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচ, এই দুই অ্যাপ্রোচেই এর অপারেশন করা হয়। তাহলে এগুলোই ছিল আমাদের আসলে রেক্টাল প্রোলাপস এবং পার রেক্টাল এক্সামিনেশন, এই দুইটা জিনিসের উপর আলোচনা। তো আজকে আমরা বেশ কিছুক্ষণ ধরেই আলোচনা করলাম। যারা আমাদের সাথে ছিলে আশা করা যায় তারা উপকৃত হয়েছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে ভালো একটা ধারণা তৈরি করতে পেরেছে। তারপরে যদি তোমরা বই থেকে আরেকটু ভালো করে পড়ো অথবা ছবিগুলো দেখো, তাহলে তোমাদের কনসেপশনটা আরো ক্লিয়ার হবে আশা করা যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি।